অদরা রুদ্রের পিছনে সিঁড়ি পর্যন্ত এলো। রুদ্র বুঝতে পারলো অদরা ওর পেছন পেছন আসছে। ও পিছন ফিরে দাঁড়ালো। অদরা দাঁড়ালো। রুদ্র ভ্রু উঠিয়ে বলল, কিছু বলবি? অদরা থমথমে গলায় বলল, আসলে আমি না, আব্বু ছাড়া আর কারোর জন্য কফি বানাই না। রুদ্র হেয়ালি কণ্ঠে বলল, বেশ ভালো, তুই বানিয়ে খাওয়াবি কিনা কিনা সবই তোর ইচ্ছা, তবে মনে রাখিস আমার রুমে যেন কপি না আসে, আর যদি আসে তাহলে নিজে বানিয়ে নিয়ে আসবি। অদরা হাবার মতো তাকিয়ে রইল। রুদ্র চলে গেল। নিচে এসে মা রুকাইয়াকে বলে বেরিয়ে গেল গ্যারেজের দিকে। গ্যারেজে গাড়ি দুটো, একটা আরমান নেওয়াজ আর একটা আরিফ নেওয়াজের। আরমান নেওয়াজের গাড়িটা আবার নতুন, 15 দিনের মতো হয়েছে, বাড়িতে এনেছে। রুদ্র চলাফেরার জন্য এটাই নিয়েছে, কয়েকদিন যাক দরকার হলে না হয় কিনবে। আর তাছাড়াও একটা গাড়ি পড়েই থাকে। ও গাড়িটা গ্যারেজ থেকে বের করে ড্রাইভ করে চলে গেল। মিনিট 10 পরে সামনে থেকে ইফতিকেও নিয়ে গেল। ইফতি ওর মুখ পানে তাকিয়ে বলল, কিরে এমন মুখ বানিয়ে রেখেছিস কেন? দূর, আর বলিস না, কিচ্ছু ভালো লাগে না। কেন, কি হলো আবার? তোর ওই চাচাতো বোন কি রিজেক্ট করে দিল? না, সেসব না, আসলে মেয়ে মানুষ পটানো ভাই এত সোজা না। ওই অদরাকে বলেছি কফি বানিয়ে খাওয়াবি। ও বলল আমি শুধু আব্বুর জন্য বানাই, তাই বলে এসেছি আমার কাছে কফি এলে তুই বানিয়ে নিয়ে আসবি, এছাড়া যেন কফি না আসে। ইপ্তি ভাবুক গলায় বলল, বাব্বা এত বড় কথা বললি, তবে শিওর থাক বানিয়ে খাওয়াবে। রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে বলল, না রে, ওর অনেক জেদ, আর ও ওর বাবার জন্যই কফি বানায়, আর কারোর জন্য ছুঁয়েও দেখে না। ইফতি হেসে বলল, আরে ভাই চিন্তা করিস না, যে কথা বলে এসেছিস না, খাওয়াবে খাওয়াবে, দেখা যাক কি হয়। 1 মাসের মধ্যে এই মেয়েকে পটাতেই হবে, না হলে ওকে বিয়ে দিয়ে দিবে। এখন আর কি করে পটানোর ট্রাই করব, বলে দে তো। ইপ্তি ভাবুক গলায় বলল, শুনেছি মেয়েরা কেয়ারিং পার্টনার পছন্দ করে, সেক্ষেত্রে তুই ওকে সব সময় অসময় কল দিয়ে বলবি কি করছো, খেয়েছো কিনা, কিছু লাগবে কিনা। রুদ্র ভাবলো কথাটা আসলেই তো ভালোই আইডিয়া। ইফতি বলল, নাম্বার থাকলে এখনই কল দি। আচ্ছা আছে, দাঁড়া। রুদ্র ফোনটা বের করলো। কালকে আদ্রর থেকে অদরার নাম্বারটা নিয়েছিল, তবে কল দিতে গিয়ে ওর মাথায় ভূত চাপলো। ও ইফতিকে বলল, ইফতি তোর ফোনটা দে তো, তোর নাম্বার থেকে কল দিয়ে একটু শয়তানি করি। ইফতি ফোনটা দিল। রুদ্র নাম্বারটা উঠিয়ে বলল, নে তুই কথা বল। ইফতি ফোনটা হাতে নিয়ে বলল, আমি? তুই? ভাই কি বলবো, একটু ভালোভাবে কথা বলবি আপনি প্রেম করেন নাকি, এটা সেটা জিজ্ঞেস করবি। ইফতি শয়তানি হেসে বলল, ঠিক আছে, তোর চাচাতো বোনকে না হয় তোর আগে আমিই পটিয়ে ফেলবো। রুদ্র চোখ ফাঁকিয়ে তাকালো। ইফতি হেসে বলল, সত্যি পটিয়ে ফেলবো। ঠিক তখন অদরা কলটা রিসিভ করলো এবং আননোন নাম্বার দেখে সালামও দিল, আসসালামু আলাইকুম। ইফতি স্বাভাবিক কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। অদরা বলছো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমাকে তুমি চিনবে না। অদরা ধরা গলায় বলল, কেন, আপনার বাবা আমাকে নাম ঠিকানা কিচ্ছু করে দেয়নি? বিষয়টা তেমন না। তাহলে কেমন? আসলে অদরা, তোমাকে না প্রতিদিন দেখে কথা বলার চেষ্টা করি, কিন্তু বলতে পারি না। অনেক ইচ্ছে করে কথা বলতে, কিন্তু কেমন একটা ভয় লাগা কাজ করে। অদরা কপাল কুঁচকালো। আমাকে কোথায় থেকে দেখেন? আসলে আপনার ধান্দা কি বলুন তো? কি আবার ধান্দা থাকবে? আমি তোমাকে দেখি তোমার সাথে কথা বলার বাহানা খুঁজি। তুমি কি এর ধান্দা বুঝতে পারোনি? আচ্ছা, তুমি কি রিলেশন করো? অদরা এবার বুঝতে পারলো এই ছেলের কথার ধরন। ওর রেগে গিয়ে বলল, এমন সাথে ওসব ফ্ল্যাট মারতে আমার সাথে ওসব ফ্ল্যাট মারতে আসবেন না। ফোন রাখুন, না হলে আব্বুকে বলে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব। আরে আরে এমন করে বলছো কেন? কাউকে ভালোবাসো কিনা বলোই না। অদরা টুস করে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিল। এসব ছেলেদের উপর ভালো করে চেনা আছে, ওর দরকার নেই এসব। এদিকে ইপ্তি অদরার নাম্বারটায় আবার কল দিল। যখন বুঝতে পারলো নাম্বারটা ব্লক করা হয়েছে, তখন ও ভাবলেস কণ্ঠে বলল, কি মেয়ে রে বাবা, এত ডেঞ্জারাস, পাত্তাই দিল না। রুদ্র হেসে বলল, যাক আলহামদুলিল্লাহ, চাচাতো বোনটা কত ভালো। আর ভাই তোকে থ্যাঙ্কস। ইপ্তি রেগে গিয়ে বলল, এ পর্যন্ত কোনো মেয়ের সাথে এমন করে কথা বলিনি, আর তোর চাচাতো বোন মুখের উপরে ব্লক করে দিল, ভালোই করেছে। যা, থাকবই না, গাড়ি থামা, নেমে যাব। আরে শোনা ভাই আমার, রাগ করে না।
পরদিন সকালবেলা অদরা আর সোহা বাধ্য মেয়ের মতো পড়তে এসেছে। অদরা আজকেও রুদ্রের পাশের চেয়ারটায় সোহাকে বসিয়েছে। পড়াশোনা শেষ হলে রুদ্র আজকেও জানায় ও অদরাকে নিতে যাবে। অদরা আজকে না করলো না, কারণ প্রতিদিন না করলে সন্দেহ করতে পারে, যা ও কোনো মতেই করাতে চায় না। পরীক্ষা শেষ করে অদরা বাহিরে এলো, সাথে জুই ও রাইমও আছে। অদরা আশেপাশে তাকিয়ে দেখছে রাকিব আছে কিনা। ঠিক তখন চোখে পড়লো রাকিবকে, সাথে দুটো ছেলেকে নিয়ে এগিয়ে আসছে। অদরা দমে গেল না, সাহস নিয়ে হাঁটা দিল। রাকিব ওর সামনে দাঁড়িয়ে বলল, পরীক্ষা শেষ? অদরা হাঁ বা না কিছুই বলল না, অন্যদিকে মুখ করে রইল। রাকিব জুই আর রাইমাকে বলল, এই তোমরা যাও তো, সবসময় অদরার পেছনে পড়ে থাকো কেন? একটু আলাদা হতে দাও না। অদরা কড়া গলায় বলল, এই তোরা কোথাও যাবি না। রাকিব ব্রুহুসিয়ে পাশের ছেলেটাকে বলল, দেখ দেখ তোদের ভবিষ্যৎ ভাবির কীরকম রাগ, ঠিক আমার মতোই। কথাটা শুনে অদরা মুখ বেংসি দিল, মনে মনে বলল, যদি আব্বুকে বলে দেই না, তাহলে তোর কথা বলার শক্তি থাকবে না। রাকিব অদরাকে বলল, সবসময় এত রাগ করো কেন? অদরা আরও রেগে গিয়ে বলল, বাসায় যাব, না হলে দেরি হবে। রাকিব ওর দিকে তাকিয়ে হেসে বলল, তাও ঠিক, তাছাড়া পরীক্ষা দিয়েও তো অনেক টায়ার্ড, তাই না? যাও বাসায় গিয়ে রেস্ট নাও, আর পারলে একবার কল দিও। অদরা ওর কথা শুনে হনহন করে চলে গেল। পেছন পেছন জুই আর রাইমাও গেল। গেটের কাছে এসে দেখলো রুদ্র আসেনি। ও জুই আর রাইমাকে বিদায় দিয়ে দাঁড়িয়ে রইল রুদ্রের অপেক্ষায়। ওদিকে রাকিবকে ওর একটা বন্ধু বলল, অদরা নাকি গেটের সামনে দাঁড়িয়ে আছে, হয়তো কারো অপেক্ষায়। রাকিব কৌতূহল নিয়ে গেটের সামনে এলো। কোনো কথা ছাড়া অদরার থেকে 2 কদম পেছনে দাঁড়ালো আর ওর দিকে তাকিয়ে হাসছিল। রুদ্র এলো গাড়ি নিয়ে। আজকে আবার বেশ হাসি খুশি দেখা যাচ্ছে। ও গাড়ি থেকে নেমে অদরার কাছে এগিয়ে এলো, সাথে তীক্ষ্ণ চোখে ওর পেছনে থাকা ছেলেটাকেও খেয়াল করতে ভুল করলো না। রুদ্র অদরাকে বলল, গাড়িতে ওঠ। অদরা গাড়িতে উঠলেই রুদ্র ওর পাশে এসে দাঁড়ালো। অদরার দিকে তাকিয়ে হেসে বলল, কিছু খাবি? গাড়িতে উঠে আসুন। রুদ্র পাশ ফিরে গিয়ে গাড়িতে উঠল। অদরার চোখে পড়ল রাকিবকে। ও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। রাকিব আর আগে ফুঁসতে ফুঁসতে ক্যাম্পাসে ঢুকলো। এই দেখে অদরা গভীর শ্বাস ছেড়ে রুদ্রকে বলল, দেরি করলেন কেন? অপেক্ষা করছিলি বুঝি? আপনিই তো বললেন যে আসবেন। যদি না আসতাম তখন কি করতিস? কি আর করতাম, একাই চলে যেতাম। রুদ্র গাড়ি স্টার্ট দিল। কিছু দূর আসার পরে একটা জায়গায় গাড়ি থামালো। আসার সময় অনিমা কিছু ওষুধ আনতে দিয়েছিলেন রুদ্রর কাছে। ও সেগুলোই আনতে একটা ফার্মেসিতে গেল। অদরা বসে আশেপাশে তাকিয়েছিল। মিনিট 10 পরে রুদ্র এলো। ও গাড়িতে উঠে বসল। গাড়ি স্টার্ট দেওয়ার সময় ওর জানালার পাশে এসে দাঁড়ালো একটা পিচ্ছি মেয়ে, হাতে তার বেলি ফুলের মালা। রুদ্র জানালার কাছ নামিয়ে দিতেই একটা ফুলওয়ালি মেয়ে বলল, ভাইজান ভাবির জন্য ফুলের মালা নেবেন? রুদ্র পাশ ফিরে অদরার দিকে তাকালো। অদরা কথাটা শুনেও না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। রুদ্র মুচকি এসে অদরাকে বলল, ফুল নিবি? অদরা হালকা মাথা নাড়িয়ে বলল, ও মুখে যতই বলুক কে নিবে না, কিন্তু ওর ফুলের প্রতি টানটা ছিল, আর ফুল দেখলে কেই বা নিতে চাইবে না। ও ভাবল রুদ্র যদি আরেকবার বলে তাহলে ও নিবে। রুদ্র অদরার চোখের দিকে তাকালো, অতঃপর ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে বলল, সবগুলো দিয়ে দাও আমাকে। মেয়েটা খুশি হলো একটু, বলল, সবগুলো নিবেন ভাইজান? রুদ্র মেয়েটার থেকে সবগুলো মালা নিল। অতঃপর ওয়ালেট থেকে চকচকে 1000 টাকার একটা নোট দিয়েও দিল। মেয়েটা এত টাকা নিতে চাইছিল না, অনীহা জানালো কয়েকবার। এরপরে রুদ্রই বলল, ও খুশি হয়ে দিয়েছে। রুদ্র ফুলের মালাগুলো অদরার দিকে এগিয়ে দিয়ে হেসে বলল, তুই এক ফুল, আর তোর জন্য এই ফুল নে। অদরা অনীহা জানালো না, হাতে নিল। ওহ, মনে মনে ফুলগুলো চেয়েছিল, কিন্তু এতগুলো না, কিনলেও পারত। একটা হলেই তো হতো। একটা ফুলের মালা হাতে পড়ে রুদ্রকে বলল, এটা একটা কিনলেই তো পারতেন, সবগুলো নিয়ে নিলেন কেন? নষ্ট হবে না? উত্তরে রুদ্র বলল, নষ্ট হলে হোক, মেয়েটার কাছে থাকলেও তো নষ্ট হতো, তাই নিয়ে নিলাম। আর সবগুলো নেওয়ায় হয়তো মেয়েটা একটু বিশ্রাম নিতে পারবে। অতটা রুদ্রর কথা শুনে একটু মুগ্ধই হলো। রুদ্রকে দূর থেকে যতটা কঠোর ভেবেছিল ঠিক অতটাও কঠোর নয়, মনের দিক থেকেও ভালো আছে। রুদ্র কি যেন একটা ভেবে ফট করে বলল, আচ্ছা অদরা, এই ফুলগুলো কি নিয়ে আবার সোহাকে দিবি? অনেকগুলোই তো আছে, দুটো দিবনি। রুদ্র নিরেট দৃষ্টিতে সামনে তাকিয়ে বলল, সব জিনিসই কি ভাগ করে দিস ওকে? কেন? বোন হয়তো আমার, ওকে আমি না দিলে কে দিবে? ভালোই, তবে ফুলগুলো দিস না। অদরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? রুদ্র গভীর গলায় বলল, বলতে গেলে ধরে নে এটা তোর কাছে আমার ছোট্ট একটা আবদার। আমার কিনে দেওয়া ফুলগুলো তুই নিজের কাছেই রাখিস।
অদরা মনে মনে বলল, আমি এমনিতেও দিতাম না, বুঝলেন? রুদ্র পরপর বলল, আমার আবদার কি রাখবি না? অদরা ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমার কাছেই রাখবো। রুদ্র ডান হাতটা অদরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, প্রমিস কর। অদরা ইতস্ত হয়ে হাত রেখে বলল, ঠিক আছে, প্রমিস। প্রথমবার অদরার হাতে হাত রাখতে ফেরে রুদ্রের একটু আনন্দই লাগলো। আপাতত এই আনন্দটা মনের মধ্যে চাপা দিয়ে গাড়ির ড্রাইভে মনোযোগ দিল। গাড়িটা মিনিট 20 পরে নেওয়াজ বাড়িতে এসে থামলো। অদরা নেমে চলে গেল ভিতরে। রুদ্র গাড়িটা ফার করলো না। গাড়িতে থেকে নেমে ফোন হাতে নিয়ে স্ক্রল করতে করতে বাড়ির ভেতরে ঢুকলো। রাত তখন 9:20। অনিমা আর রুকাইয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন আর টুকিটাকি সংসারের কথা আলোচনা করছিলেন। একটু পরে রুমে চলে যাবেন। পাশে অদরা বসে সোহাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। ওইদিকে সিঁড়ির উপরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে অদরাকে দেখছে রুদ্র। কেউই খেয়াল করছে না বা কারো ধারণাতেই নেই রুদ্র ওখানে দাঁড়িয়ে আছে। রুদ্র ভাবতে লাগলো, কি করে একটু অদরাকে কাছে আনা যায়। ঠিক করলো নিচে গিয়ে অদরাকে বলবো মাথাটা একটু ম্যাসেজ করে দিতে। তাছাড়া তেমন কোনো আইডিয়া মাথায় আসছে না। যেই বাবা সেই কাজ। রুদ্র নিচে নেমে সোফায় বসলো আর সোহাকে বলল, সোহা মাথাটা সেদিনের মতো একটু মেসেজ করে দে তো। অদরা অমনি রুদ্রের দিকে তাকালো, মনে মনে বলল, সেদিন কি সোহা মেসেজ করে দিয়েছিল? আমি নিজেই তো দিয়েছিলাম। আর কি মিথ্যে কথা বলছে? আর উনি কি দেখতে পাচ্ছে না সোহার হাতে মেহেদি? সোহা হাত উঁচিয়ে দিয়েই বলল, ভাইয়া দেখো আমার হাতে মেহেদি। আর সেদিন তো অদরা আপুই তোমাকে মাথায় মেসেজ করে দিল ভালো করে। আপু বলো। পাশ থেকে অনিমা মেয়েকে বললেন, অদরা রুদ্র কি বলছে শোন। সেদিনের মতো মাথাটা ম্যাসেজ করে দে। অদরা মেহেদি রেখে উঠে রুদ্রের পেছনে এসে দাঁড়ালো। আলতো করে হাত রাখলো রুদ্রর কপালে। এর একটু পরে অনিমা রুকাইয়া চলে গেলেন। সোহারও ভালোই ঘুম পাচ্ছে। ঘুম ঘুম মুখশ্রী নিয়ে বলল, আপু আমার না ঘুম পাচ্ছে, চলে গেলাম। আরেকটু থাক, আমাকে ফেলে চলে যাবি? আপু খুব ঘুম পাচ্ছে। রুদ্র বলল, যা গিয়ে ঘুমা। ওকে বলার কি আছে? রাতে কি ওকে নিয়ে ঘুমাবি? সোহা চলে গেল। বেচারি অদরা শেষে একাই রইল। রুদ্র চোখ বন্ধ করে বলল, এই শোন না অদরা। হ্যাঁ বলো। কালকে ঘুরতে যাবি? আমার পরীক্ষা আছে কালকে। পরীক্ষা দিয়ে সন্ধ্যার পরে যাব। বাড়ির সবাই কি মনে করবে? কি বলে নিয়ে যাবেন? ওটা আমার উপরে ছেড়ে দে। শুধু বল তুই যাবি কিনা। কিন্তু আব্বু যদি কিছু বলে? রুদ্র গম্ভীর কণ্ঠে শুধালো। বললাম তো আমি সামলে নেব, তুই যাবি কিনা সেটা বল। অদরা নিশ্চুপ হয়ে কিছুক্ষণ পরে উত্তর দিল, ঠিক আছে যাব। আজ সোহাকে সাথে নেবেন? রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, সকালে সকালে বলবো। ঠিক আছে। এরপরে দুজনেই নিশ্চুপ। আধ ঘন্টা পার হলো। অদরার হাত ব্যথা করছে শুরু করলো, সাথে ওর ঘুমও পাচ্ছে। ও বলল, রুদ্র ভাই এখন না ঘুম পাচ্ছে, চলে যাই। রুদ্র চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, চলে গেলেই তো গেলি, আবার সেই সকালে দেখা পাবো। অদরা রুদ্রের বিড়বিড় করে বলা কথাগুলো শুনতে পেল। রুদ্র চোখ খুলতে অদরা বলে উঠল, কি বললেন আপনি? রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, সকালে পড়তে আসিস। গেলাম। অদরা রুদ্র যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, এতক্ষণ মাথা টিপে দিলাম তখন ভালো লাগলো, আর এখন রেখে চলে যাচ্ছে। এরপরে শুধু বললেন তখন মাথা না গলা টিপে দিব। রুদ্র সিঁড়ির মাঝখানে গিয়ে থেমে অদরার দিকে তাকিয়ে বলল, বকা বাদ দিয়ে ঘুমাতে যা, আবার কালকে। এখন থেকে এটা তোর চাকরি, বুঝলি? অদরা মুখ বেংসে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় এসে বসলো। আবার নেমে গেল বিছানায় থেকে। রিডিং টেবিলে এসে সেই বেলি ফুলের মালাগুলো নিয়ে বিছানায় এলো। সবগুলো মালা হাতে পরে শুকে তার সুবাস নিচ্ছিল। ঠিক তখন মনে পড়লো রুদ্রের কথা। তখন ফুলগুলো দিয়ে আবদার করে বলেছিল, ফুলগুলো তোর কাছে রাখিস। অদরা ভাবতে ভাবতে অজান্তেই মুচকি আসলো। মনে মনে বলল, আমি এমনিও ফুলগুলো দিতাম না, তবুও একটু নাটক করার দরকারই ছিল, নাহলে আপনার দাম বেড়ে যেত। ও ফুলের মালাগুলো হাত থেকে খুলে বালিশের কাছে রেখে শুয়ে পড়ল। কত ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালবেলা অদরা সোহা রুদ্রের কাছে পড়তে এসেছিল। আজকে অদরা রুদ্রের পাশে সোহাকেই বসিয়েছিল। রুদ্র অনেক ভেবে দেখলো কালকে থেকে ও আর সোহাকে বসতে দিবে না। ওকেই কিছু একটা করতে হবে, না হলে প্রতিদিন এমনই হবে। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ চলে গেলেন অফিসের, সাথে সোহাও গেল। ওকে কলেজে নামিয়ে দিয়ে ওনারা অফিসে চলে যাবেন। আদ্র আজকে অফিসে যায়নি, ভার্সিটিতে যাবে বলে। ও রেডি সেডি হয়ে নিচে এলো। রুদ্র নামলো। অদরা
খাবার টেবিলে বসে খাচ্ছিল। রুদ্র গিয়ে বসলো খাবার টেবিলে, আর আদ্র গিয়ে অদরার চুল টান দিয়ে পাশের চেয়ারে বসলো। অদরা ওর দিকে তাকিয়ে বলল, ভাইয়া চুল টান দিলে কেন? আদ্র কপাল কুঁচকে বলল, আমি দিয়েছি? তোর চুলি তো আমার হাত দেখে টান দিল। পাশ থেকে রুকাইয়া আদ্রর কাঁধে হালকা থাপ্পড় মেরে বললেন, এই তুই শুধু শুধু ওকে জ্বালাস কেন বলতো? খেতে দে মেয়েটাকে। অদরা বলল, ঠিক বলেছ বড় আম্মু, ভাইয়া সব সময় এমন করে। আদ্র গা ছাড়া ভাব নিয়ে রুদ্রকে শুনিয়ে অদরাকে বলল, আমি এমন না করলে কে করবে? আমিই তো তোর ভবিষ্যৎ। তুই শ্বশুরবাড়ি যাবি, তোকে দিয়ে আসবো, নিয়ে আসবো। তোর কিছুর দরকার হলে তুই কল দিবি, আমি অমনি চলে যাব। আবার তোর বাড়িতে গেলে ভালো মন্দ রেঁধে খাওয়াবি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে রুকাইয়া অনিমা আর আদ্র তাকালো রুদ্রর দিকে, দেখতে যে রুদ্র থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা। রুদ্র অদরার দিকে তাকিয়ে যখন দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে, তখন বিষম খেয়ে উঠল। রুকাইয়া আদ্রকে কিছু ইশারা করলেন, যার পরনায় আদ্র অদরাকে বলল, কিরে তোর শ্বশুরবাড়ি গেলে আদর যত্ন করবি না? রুদ্র গলা খাখারি দিয়ে মাকে বলল, মা খেতে দাও। রুকাইয়া রুদ্রকে খাবার বেড়ে দিতে দিতে আদ্রকে বললেন, এখন এত কথা বলা বাদ দিয়ে খা, এরপর যত ঝগড়া করার করিস। তিনজনই নিচ্ছুপ হয়ে খেতে লাগলো। অতরা খেয়ে আগে চলে গেল। এরপর রুদ্র। আদ্র উঠে বেসিন থেকে হাত ধুয়ে এসে দাঁড়ালো। রুকাইয়া ছেলের দিকে টিস্যু এগিয়ে দিয়ে বললেন, এখনকার মতো যেভাবে ওদেরকে খোঁচা মেরে কথা বললি না, এরপরে এদেরকে এমন কথাই শোনাতে হবে। আদ্র বলল, তাই করতে হবে। ভাইয়ার সামনে বারবার অদরার বিয়ের কথা বলতে হবে, তাহলে তো একটু নরম হবে। যদি 1 মাসে কিছু না হয়, তাহলে দেখবে মেজো আব্বু সত্যিই অদরাকে বিয়ে দিয়ে দিবে। অনিমা চেয়ারে বসে ভাবলেন, আদ্র ঠিকই বলেছে ভাবি। অদরার বাবা নিজেকে হাসি খুশি দেখাচ্ছে ঠিকই, কিন্তু ওনার ভেতরেও একটু রাগ আছে। প্রকাশ করেন না ঠিকই, কিন্তু আসলেই তিনি রেগে আছেন। রুকাইয়া বললেন, তা তো রেগে আছেন জানিয়ে, আর রেগে থাকবেই না কেন? এই ছেলেটা অদরার দোষ দিয়েই তো দেশে আসেনি। ভাইয়ের জায়গায় আমি থাকলেও আমারও রাগ হতো। আদ্র গড়ির দিকে তাকিয়ে বলল, মা আসি, দেরি হয়ে যাবে। যা, সাবধানে থাকিস। বেলা 12টা। রুদ্র শাওয়ার নিয়ে বসে আছে, কোনো কাজ নেই, তাই বোরিংও লাগছিল। মাথায় এলো অদরার কথা। অদরা একটু পরে যাবে কলেজে, ওকে দিয়ে আসলে মন্দ হয় না। রুদ্র রুম থেকে বেরিয়ে অদরার রুমের দিকে গেল। এই বলতে যে তোকে আজকে দিয়ে আসবো, এখন না বলে এলে অদরা আবার চলে যাবে। রুদ্র অদরার রুমের সামনে এসে দেখলো দরজা খোলা, অদরাকেও দেখা যাচ্ছে না। রুদ্র ডাক না দিয়ে এই রুমে প্রবেশ করলো। এভাবে কারো ঘরে ঢোকা মোটেও উচিত না, তবুও সাহস নিয়ে ঢুকলো। অদরার কথা শোনা যাচ্ছে ব্যালকনিতে। রুদ্র চুপি চুপি ব্যালকনির দরজার কাছে গিয়ে দাঁড়ালো। অদরা তখন কথা বলছিল জুইয়ের সাথে। টপিকটা ছিল রাকিবকে নিয়ে। জুই বলছিল, অদরা দেখবে আজকে ওই রাকিব এসে কথা বলবে। অদরা বলল, ওর আর কাজ কি? সবসময় এসে নেকা নেকা কথা বলবে। জুই শোন, কালকে যে তোরা চলে গেলি না, তখন রুদ্রভাই আমাকে নিতে গিয়েছিল। রাকিব রুদ্রকে দেখে শুধু রাগে ফুঁসছিল। রুদ্র এবার শিওর হলো ওইটাই রাকিব। ও কালকেও আন্দাজ করেছিল এমন কিছুই, আর শেষে তাই হলো। তবে আজকে থেকে ওই ছেলেকে দেখে নেবে, প্রতিদিন ডিস্টার্ব করা বের করবে। রুদ্র কয়েক কদম পিছিয়ে গলা খাকারে দিয়ে অদরাকে ডাকলো, অদরা কই রে? অদরা রুদ্র ডাক শুনে জুইকে বলল, জুই পরে কথা হবে, ঠিক টাইমে আসিস, রাখছি। ঠিক আছে। অদরা রুমে ফিরে রুদ্রকে বলল, হ্যাঁ ভাইয়া বলো, কি করছিলি? ওই বান্ধবীর সাথে একটু কথা বলছিলাম। ও কোন বান্ধবী? ওই যে জুই। ও, কিছু বলবেন? পরীক্ষা দিতে যাবি কখন? একটু পরেই। আমি দিতে যাব। আপনি কেন যাবেন? রুদ্র ভ্রু উঁচিয়ে বলল, কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রেডি হয়ে থাক, ডাক দিস। আচ্ছা। রুদ্র চলে গেল। অদরা ফোনটা রেখে রিডিং টেবিলে এসে বসে পড়া রিভাইজ দিতে লাগলো। পরীক্ষা 2টো আছে, আজকে আর কালকে, তাহলে শেষ। রুদ্র অদরাকে নিয়ে কলেজে এলো। অদরা গাড়ি থেকে নামার পরেও রুদ্রও নামলো। জুই অদরাকে দেখে এগিয়ে এলো। একই সাথে জুই রুদ্রকেও দেখলো আর বলল, ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো? এরপরে অদরা জুইকে সাথে নিয়ে চলে গেল। রুদ্র সানগ্লাস পরতে পরতে আশেপাশে তাকিয়ে রাকিবকে খুঁজল, যদি ওকে পায়। আর যদি রাকিব আল্লাহ আল্লাহ করে নিজে থেকে কোনো কথা বলে, তাহলে রুদ্র ওকে একটা দোলাই দিতে পারবে। ও আরও 10 মিনিট অপেক্ষা করলো, কিন্তু রাকিব
কে ফেলো না, তাই চলে এলো। রুকাইয়া দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিলেন। রুদ্র অদরার কলেজে থেকে বাড়িতে ফিরে প্রথমেই ওর মাকে খুঁজলো, একটা গুরুত্বপূর্ণ কথা বলবে। রুদ্র ওর মায়ের রুমের সামনে এসে ডাকলো, মা ঘরে আছো কি? হ্যাঁ, ভিতরে আয়। রুদ্র ভিতরে ঢুকলো। রুকাইয়া উঠে বসলেন আর বললেন, একটু শুয়েছিলাম রে, এখানে আয় বস। রুদ্র গিয়ে ওর মায়ের পাশে বসলো। খানিকটা আবদার করে বলল, মা আমার একটা কাজ করে দেবে? কি কাজ বল? রুদ্র অবলীলায় বলে উঠল, মা আজকে না অদরাকে বলেছে ওকে নিয়ে ঘুরতে যাব, ও পরীক্ষা দিয়ে এলেই যাব। এতে মেজ আব্বু কিছু হয়তো বলতে পারে, এমনিতেই মনে হয় আমার উপরই তিনি রেগে আছেন, এত বছর ওনার মেয়ের দোষ দিয়ে বাড়ি আসেনি বলে। তুমি একটু ম্যানেজ করে দাও না, যাতে ওকে নিয়ে বাহিরে যেতে পারি। লুকাইয়া ছেলের দিকে তাকিয়ে হাসলেন। রুদ্র বলল, তুমি হাসছ? বলো না কি করে দিয়ে যাব, বলো না কি করে নিয়ে যাব? তিনি একটু মস্করা করে বললেন, কি করে আবার? গাড়ি করে নিয়ে যাবে? মা সিরিয়াস কথা বলছি, তুমি মজা করছো? ওকে নিয়ে যেতে তো একটা কারণ দেখানো লাগবে, কিন্তু কি কারণ দেখাবো? রুকাইয়া মিনিট দুই ভাবলেন, এরপরে বললেন, আমিও তো কোনো কারণ বের করতে পারছি না, আদ্রকে ডাক, ওই বের করে দেবে। রুদ্র বলল, ঠিক বলেছ, আদ্র থাকতে আমার আর এত চিন্তা কিসের? রুদ্র রুমের দরজায় কাছে গিয়ে আদ্রকে ডাকলো। আদ্র এসে বলল, কি হয়েছে ভাইয়া? মা ডাকছি, ভিতরে আয়। আদ্র ভিতরে ঢুকলো। রুদ্র ওকে বসিয়ে সব কথা বললো। আদ্র কিছুক্ষণ ভাবলো, এরপরে বলল, ভাইয়া তুমি জাস্ট বলবে আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবে, এরপরে তোমরা তোমাদের মতো যাবে, আর আমি সোহাকে নিয়ে অন্য জায়গায় যাব। আর সোহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলে ওর আর কোনো কথাই থাকবে না, পেটুকটায় খাওয়ায় তালেই থাকবে। রুদ্র হেসে বলল, ভালো আইডিয়া তো, থ্যাংক ইউ ভাই। অদরা পরীক্ষা দিয়ে এসে দেখলো রুদ্র আগেই দাঁড়িয়ে আছে, তবে গেট থেকে একটু দূরে। অদরা রুদ্রর কাছে এসে দাঁড়ালো। আস্তে আস্তে প্রায় সব স্টুডেন্টই চলে গেল। রুদ্র দাঁড়িয়ে আছে তো আছে, নড়ছে না। অদরা বলল, কি হলো, যাবেন না? যাব, একটু দাঁড়া। অদরা প্রশ্ন করলো, কেন? রুদ্র বাঁকা হেসে বলল, আরে কয়েকটা মেয়েকে দেখতে দে। অদরার রাগ হলো, বুকা হাত গুজে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইল। এই সময় এলো রাকিব। অনেকক্ষণ ধরে অদরা আর এই ছেলেকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে না এসে পারল না। রাকিবের সাথে আবার দুইটা ছেলেও আছে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। রাকিব এসে অদরাকে জিজ্ঞাসা করলো, অদরা বাড়ি যাবে না? যাব। আর এই ছেলে কে? অদরা। অদরা রুদ্রের দিকে তাকিয়ে রইল, এমনি একটু রাগে। আগে রুদ্রর বলা কথায় রাগ উঠেছে, আর এখন রাকিবের কথা শুনে ওর গা ফিরতে চলে উঠছে। রুদ্র কড়া গলায় অদরাকে বলল, গাড়িতে উঠো, ফিরতে হবে। অদরা রুদ্রের মুখে তুমি সম্বোধন শুনে আরও অবাক হলো, চুপচাপ গাড়িতে উঠে বসলো। এবার রুদ্র রাকিবের দিকে তাকিয়ে বলল, তো কি যেন বলছিলে? কি হন আপনি অদরার? রুদ্র এগিয়ে এসে বলল, জামাই হই, জামাই। কথাটা অদরা শোনেনি। এই শুনে রাকিব বলল, কি? ওর তো বিয়ে হয়নি, মিথ্যে কেন বলছেন? তোমার সাথে মিথ্যে হলে কি লাভ আমার? আর অদরাকে নিয়ে কথা বলার রাইট পাও কই থেকে? ভালোবাসি ওকে। রুদ্র খামছে ধরল রাকিবের শার্টের কলার। অদরা গাড়িতে থেকে দেখেও কিছু বলল না, মনে মনে এই চেয়েছিল। রুদ্র মুখোমুখি হয়ে দাঁত চেপে হিসিয়ে বলল, জিভ টেনে ছিঁড়ে ফেলবো অদরাকে নিয়ে কথা বললে। শুনেছি তুই ওকে ডিস্টার্ব করিস, আর কেন করিস তাও জানি। কালকে দেখেছি, আজকেও দেখলাম। তবে পার্দার যদি ওর আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। আর যদি ভেবে থাকিস আমার দৌড় এতটুকুই, তবে সেটা ভুল। আমার ফ্যামিলি ভালো বলে যে আমিও ভালো সে যে তোকে ছেড়ে দেব তা না, একদম কলিজা ছিঁড়ে ফেলবো। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, তোকে যেন অদরার আশেপাশে না দেখি। পাবলিক প্লেস বলে রুদ্র কথাগুলো বলে ছেড়ে দিল। রাকিব রাগে হিড় করে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেল। রুদ্র সানগ্লাসটা পরে গাড়িতে উঠে এলো। অদরাকে বলল, মিথ্যে বলেছিলি কেন? সেদিন বলেছিলে তো ওই ছেলেকে নিয়ে খেপায়। ছেলেটা যে তোর সিনিয়র আর ডিস্টার্ব করে তা তো দেখলামই। বাড়িতে বলিস নি কেন? অদরা সিট বেল্ট লাগিয়ে বলল, আব্বুর যা রাগ, ওকে মেরেই ফেলতো। রুদ্র মুখ বেঁকিয়ে বলল, ও মেরেই ফেলতো? মারলে মারতো, তোর দরদ লাগছিল কেন? এতে অদরা কিছু বলল না, গুমুট বেঁধে রইল।
এভাবেই কোনো কথা ছাড়াই দুজনে বাড়িতে চলে এলো। সন্ধ্যার পরে অদরা, সোহা, আদ্র রেডি হয়ে ড্রয়িং রুমে বসেছিল রুদ্রের অপেক্ষায়। রুদ্র এলে ওরা সবাই বেরিয়ে গেল। রুদ্রের খেয়ালে এলো অদরা বোরখার সুন্দর করে হিজাব বেঁধেছে, বেশ ভালোই লাগছে ওর কাছে। চারজনে বেরিয়ে গেল। গাড়ির কাছে এসে রুদ্র আর আদ্র সামনে বসলো, অদরা আর সোহা দুই বোন পিছনে। কিছু দূর যাওয়ার পর রুদ্র গাড়ি থামালো। আদ্র নেমে গিয়ে সোহাকে বলল, এই সোহা নামতো। সোহা বলল, কেন? কাজ আছে, আয়। সোহা নামলো। অদরা নামতে নিলে আদ্র বলল, তুই নামছিস কেন? তুই থাক, আমি আর সোহা একটু আসছি। অদরা বলল, ঠিক আছে। তৎক্ষণাৎ রুদ্র গাড়ি নিয়ে চলে গেল। অদরা এগিয়ে এসে বলল, ওরা কোথায় যাবে আর আমরাই বা কোথায় যাচ্ছি? রুদ্র গাড় ঘুরিয়ে বলল, তোকে নিয়ে ঘুরতে যাব বলেছিলাম না, তাই যাচ্ছি। ওরা সাথে যাবে কেন? তাহলে ওরা কোথায় থাকবে? রুদ্র নিরেট কণ্ঠে বলল, ওদেরকে নিয়ে চিন্তা বাদ দিয়ে একটু তো আমার জন্য চিন্তা করতে পারিস। অদরা তাজ্জব বনে গেল। ও কি জিজ্ঞাসা করলো আর রুদ্র কি উত্তর দিল? ও শেষে চুপচাপ বসে রইল। রুদ্র লুকিং গ্লাসে অদরার দিকে তাকিয়ে বলল, চুপ হয়ে গেলি কেন? কথা বল। কি বলবো? কোথায় যাবে? যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলুন। ও তাহলে চল। রুদ্র অদরাকে নিয়ে একটা উন্নত মানের রেস্টুরেন্টে এলো। সাথেই প্লেসটা অসম্ভব সুন্দর। অদরা নিশ্চুপ হয়ে সুন্দর রুদ্রর পেছন পেছন ঢুকলো। রুদ্র একটা টেবিল বুক করলো। মিনিট 10 পরে সেখানে ইফতিও এলো। তবে ও অদরাকে দেখে কেমন একটা গুমট বেঁধে এসে দাঁড়ালো। কালকে অদরা ওকে মুখের উপরে ব্লক করে দিয়েছিল, ভাবতে ওর যেন কেমন লাগলো। রুদ্র অদরাকে বলল, অদরা, তুই তো ইফতির কথা শুনেছিস। ও হচ্ছে ইফতি, আমার বন্ধু। একই সাথে রুদ্র ইফতিকে বলল, ইফতি ও অদরা আমার মেজো চাচার মেয়ে। ইফতি শয়তানি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। অদরা নাক মুখ কুঁচকে নিল। রুদ্র তড়িত চোখে ইফতির দিকে তাকালো। ইফতি রুদ্র আর অদরাকে নিয়ে কিছু বলার সুযোগ দিল না। বলল, সরি ভাবি না আপু, আসলে ভুল করে বলে ফেললাম। অদরা আপু কিছু মনে করবেন না। অদরা হালকা হাসলো। রুদ্র বলল, তুই বস। ইফতি ফোনটা বের করে আশেপাশে তাকিয়ে বলল, তোরা কথা বল, আমি একটু ফোনে কথা বলে আসছি, যা। রুদ্র বসে পড়ল। অদরার দিকে তাকিয়ে বলল, তো কি খাবি? অর্ডার কর। অদরা অনীহা জানালো, আপনার যা ভালো লাগে তাই অর্ডার করুন। আমি কি অর্ডার করব? তুই কর। অদরা মেনু কার্ড দেখছিল। রুদ্র বলল, আচ্ছা অদরা, তোকে একটা কথা বলবো। বলুন। আচ্ছা, তুই আমাকে মিস করেছিস এতগুলো বছর? মানে আমি যে এতগুলো বছর আসিনি, তোর আমার কথা মনে পড়েনি? মিস করিসনি? অদরা এই একটা সুযোগ পেল রুদ্রকে কথা শোনানোর। এতগুলো বছরের রাগ আজ জারবে। অদরা মুখ বেংসে দিয়ে বলল, মিস করব কেন? আপনি তো আমার দোষ দিয়ে বাড়িতে আসেননি। রুদ্র হেয়ালি করে বলল, আরে তোরে তখন দেখেছিলাম না, তাই তোর দোষ দিয়েছিলাম। এখন তো অন্য ব্যাপার হয়ে গিয়েছে। অদরা দৃঢ় দৃষ্টিতে তাকালো। কি ব্যাপার হয়ে গিয়েছে? ও তুই বুঝবি না। কি খাবি অর্ডার কর। বলবেন না? পরে বলবো, এখন কিছু খেয়ে নিই। দে মেনু কার্ড দে। এদিকে আদ্র সোহাকে নিয়ে ঢুকলো আরেকটা রেস্টুরেন্টে। সোহা বসে জিজ্ঞাসা করলো, ভাইয়া ওরা কি আমাদের রেখে চলে গেল? আদ্র বলল, রুদ্র গিয়েছে অদরাকে নিয়ে আলাদা করে সময় কাটাতে। ওদের ঘোরাফেরা শেষ হলে ওরা আবার নিয়ে যাবে, চিন্তা করিস না। আর কিছু খেলে অর্ডার কর। সোহা খুশি হয়ে বলল, করব? কর, তবে বেশি কিছু অর্ডার করলে পিটাবো ধরে। সোহা ঠোঁট উল্টিয়ে বলল, অমন করো কেন? আজই তো। ঠিক আছে। আদ্র ওয়েটারকে ডেকে সোহাকে বলল, হ্যাঁ কী খাবে অর্ডার করতে। সোহা যা যা খাবে তা ওয়েটারকে বলল। ওয়েটার চলে যেতে আদ্র ফোনটা বের করে কারোর সাথে চ্যাট করায় ব্যস্ত হয়ে পড়ল। সোহা গলা উছিয়ে জিজ্ঞাসা করলো, কারোর সাথে চ্যাট করছো? হুম। কে? আদ্র গম্ভীর কণ্ঠে বলল, আছে একজন। সোহার আগ্রহ নিয়ে বলল, মেয়ে না ছেলে? আদ্র কিছু একটা ভাবলো, এরপরে বলল, মেয়ে। সোহার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অতঃপর আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো না, চুপচাপ বসে রইল। কি জন্য চুপচাপ রইল আদ্র টের পেল, তবে গা ছাড়া ভাব নিয়ে বসে রইল। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। সোহা তখনও চুপচাপ। আদ্র জিজ্ঞাসা করলো, কিরে, খাবো না কেন? খিদে নেই, ভালো লাগছে না। তাহলে অর্ডার করলি কেন? খাচ্ছি।
রাত 10:15। রুদ্র অদরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠল। অদরা এবার নিজে থেকেই রুদ্রর পাশে বসল। এখন ওরা আদ্র আর সোহার কাছে যাবে, তাও 8 ঘন্টার মতো লাগবে, আর গাড়িতে ফিরতেও ওদের ভালোই রাত হবে। আদ্র ওর মাকে আর অদরার মাকে জানিয়ে দিল রাত হবে ফিরত। রুদ্র এক হাতে স্টিয়ারিং আর অপর হাতে ফোন দিয়ে কল দিল আদ্রকে। হ্যালো ভাইয়া, তোমাদের আসতে কতক্ষণ লাগবে? এই আসছে, আরেকটু ওয়েট কর। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসো, না হলে আবার ফিরতে দেরি হবে। রুদ্র ফোনটা ডেস্কে রাখতেই অদরা বলল, ওদের সাথে নিয়ে এলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? রুদ্র শ্বাস ছেড়ে বলল, আমার দরকার তোকে নিয়ে ঘোরা। ওদের কেন সাথে নিয়ে আসবো? ইফতিকে নিয়ে এলেন যে, ওটা আমার বন্ধু। ভাই বোনদের নিয়ে যেতে অসুবিধা, আর বন্ধুর সাথে নেওয়া সেটা কিছু না। রুদ্র ধমক দিয়ে বলল, একটু চুপ করবি? সবসময় বেশি বেশি কথা বলতে হবে। আমার সামনে থাকলে চুপ করে থাকবি। অদরার রেগে গিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। বেশ, ও যখন এত কথা বলে তাহলে এরপরে থেকে আর কথাই বলবে না, চুপচাপই থাকবে। অদরা সিটে হেলান দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুম এসে পড়ল। রুদ্র খেয়াল করলো অদরা ঘুমিয়ে গিয়েছে। ও আদ্রদের কাছে আসা পর্যন্ত অদরাকে দেখতে দেখতে ড্রাইভ করলো। আদ্র আর সোহা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। রুদ্র গাড়ি নিয়ে এসে ওদের বলতে বলল, সোহা আগে গাড়িতে উঠে, এরপরে আদ্র। আদ্র অদরাকে ঘুমিয়ে থাকতে দেখে ডেকে বলল, এই কিরে, ঘুরতে গিয়ে ঘুমিয়ে পড়েছি? সেই দেখ, বাড়িতে চলে এসেছি। অদরা উঠল না। আদ্র আর কিছু বলল না। সোহা ওর মতো বসে আছে, আদ্রর দিকে ঘুরেও তাকাচ্ছে না। গাড়িটা বাড়িতে এসে থামলো। আদ্র অদরাকে ডেকে উঠালো। অদরা গাড়ি থেকে নেমে মিনিট 2 দাঁড়িয়ে রইল। ঘুমের ভাব চলে যেতে ও হাঁটা দিল ভিতর। ড্রয়িং রুমে বসেছিলেন আরিফ নেওয়াজ। অদরা এগিয়ে এসে অবাক কণ্ঠে বললেন, আব্বু ঘুমাওনি এখনো? কত রাত হয়েছে? আরিফ নেওয়াজ এতক্ষণে হাসলেন মেয়েকে দেখে। এতক্ষণ খুবই চিন্তায় ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ঘুমাবো এখন, তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। আরিফ নেওয়াজ চলে গেলেন। অদরা সিঁড়ি বেয়ে উপরে চলে এলো নিজের রুমে। আদ্র আর সোহাও চলে গেল যে যার মতো। ওদিকে রুদ্র গাড়িটা গ্যারেজে রেখে ভিতরে ঢুকলো। মেইন দরজা বন্ধ করে ড্রয়িং রুমের লাইটটা নিভিয়ে সেও চলে গেল নিজের রুমে। পরদিন সকালবেলা অদরার ঘুম ভাঙল দেরিতে। তখন মোবাইলে হাত দিয়ে দেখলো এখন বাজে 8টা। ও ফোনটা রেখে আড়মোড়া ভেঙে উঠে বসলো। অনেক রাতে ঘুমানোর ফলেই এখন ঘুম থেকে এত দেরিতে ওঠা। মনটাও বেশ ভালো আজ। ও ফ্রেশ হয়ে নিচে নেমে সোজা খাবার টেবিলে চলে গেল। আদ্র আগেই বসা ছিল। অদরার মনটা আজকে ভালো থাকায় ও আদ্র চুল টেনে পাশের চেয়ারে বসলো। আদ্র ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, বাব্বা, আর সূর্য কোন দিকে উঠেছে রে? তুই আজ আমার মাথার চুল টান দিলি? কই, আমি দিয়েছি? তোমার চুলই তো আমার হাতে টান দিল। আমার কথা আমাকেই ঘুরিয়ে দিচ্ছিস? এই সময় সোহা এলো কলেজ ড্রেস পরে রেডি হয়ে। ও এসে অদরার পাশে বসলো। অনিমা এসে খাবার বেড়ে দিলেন। অনিমা সোহাকে বললেন, সোহা, আজ কিন্তু তোর একাই যেতে হবে। তোর বড় আব্বু মেজো আব্বু ড্রাইভারকে সাথে নিয়ে অফিসে চলে গিয়েছে। কি, এত আগে চলে গিয়েছে? তাহলে কার সাথে যাব? অনিমা বললেন, কেন, আদ্র তো ভার্সিটি যাচ্ছে, ওর সাথেই যাবি। সোহা প্লেটের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে। আদ্র খাবার রেখে উঠে সোফায় এসে বসলো আর সোহাকে বলল, তাড়াতাড়ি খেতে। সোহা খেয়ে চুপচাপ ওর সাথে চলে গেল। বাড়তি কোনো কথাও বলল না। আদ্রও বেশ বুঝে শুনে ছাল ছেড়েছে। আপাতত কিছু বলবে না, পরে ধরবে ওকে। অদরা খাবার খেয়ে নিচে কিছুক্ষণ বসে থেকে উপরে চলে গেল। সামনে পড়ল রুদ্র। রুদ্র পকেটে হাত গুজে অদরাকে দেখতে দেখতে বলল, কেমন আছিস? অদরা কিছু বলল ঠিক তখন ওর মাথায় এলো রাতের কথা। রুদ্র বলেছিল ওকে চুপচাপ থাকতে, সেই হিসেবে ও কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। রুদ্র বলল, তোকে কিছু জিজ্ঞাসা করেছি? অদরা তখনও চুপ, শুধু তাকিয়ে রইল। রুদ্র কপাল ধয়ে বাজ ফেলে বলল, মুখে কথা নেই কেন? বোবা হলি নাকি? অদরা এবারই নিশ্চুপ। রুদ্র রাগ হলো, গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে তোর? অদরা এবারই নিশ্চুপ, তবে আর দাঁড়ালো না, চলে গেল নিজের ঘরের দিকে। রুদ্র কপাল কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে। ভাবল, ও কি রাগের কোনো কথা বলেছে নাকি বকেছে? কিছুই তো করেনি, তাহলে কথা বলল না কেন? মুড সুইং নাকি? কি জানি, হতেও পারে। কথাগুলো ভাবতে ভাবতে নিচে এলো। ওর মাথায় তখনও শুধু অদরার কথাই ঘুরপাক
খাচ্ছিল। অনিমা ওকে খাবার বলে দিল। ও খাবার খেয়ে চুপচাপ উপরে চলে এলো। অতরা পরীক্ষা দিতে এলো আজকে, রুদ্রকে না বলে। ড্রাইভারই নামিয়ে দিয়ে গিয়েছে। অন্যদিনে রুদ্র গুরুত্বপূর্ণ কাজে বাহিরে গিয়েছে। অদরা আর রুদ্র বাড়িতে না থাকায় বিকেলের দিকে পরে রুকাইয়া, অনিমা আর আদ্র মিটিংয়ে বসেছে কি করে রুদ্র আর অদরাকে এক করা যায়। অনিমা জানলো তার বড় বোনের ছেলে জীবনকে একদিনের জন্য আসতে বলবে না, আর বাগবাদি সব আদ্রই শিখিয়ে দিবে। অদরার পরীক্ষা ভালোই শেষ হলো। কালকে থেকে আর পরীক্ষা নেই। অদরা গেটের কাছে এসে দেখতে পেল রুদ্র দাঁড়িয়ে আছে। অদরা চুপচাপ এসে গাড়িতে উঠল। রুদ্র আরও অবাক হলো। প্রতিদিন তো এসে বলে যে ভাইয়া যাবেন না, আর কি এমন হলো যে সকাল থেকে কথাই বলছে না, আবার এখনও কোনো কথা বললো না। এই মেয়ের হলোটা কি? রুদ্র গাড়িতে উঠতে বসতে অদরাকে বলেই উঠল, কিরে কিছু বললি না কেন আজকে? অদরা তাকিয়ে রইল। রুদ্র মাথা নাড়িয়ে বলল, কিরে কথা বল। আচ্ছা তোর হয়েছেটা কিরে? কথা কেন বলছিস না? তোকে কিছু বলেছি নাকি বকেছি? কথা কেন বলছিস না? এবার একটু কথা তো বল। অদরা একটা প্রশ্ন আর কলম বের করলো, সেটা হাঁটুর উপর রেখে লিখল, আপনি কালকে বললেন যে আপনার সামনে চুপচাপ থাকতে, তাই চুপচাপ আছি। প্রশ্নটা রুদ্রর দিকে দিল। রুদ্র সেটা পড়ে কষে ব্রেক করলো। অদরা মাথায় হালকা বাড়ি খেলো, তবুও জেদ করে কোনো কথা বললো না। রুদ্র ওর দিকে তাকিয়ে বলল, তুই একটা ছোট্ট কথা নিয়ে কথা বলছিস না? আরে ভাই, তোকে তখন এমনিই বলেছি, তাই বলে সারাদিন কথা বলবি না? তোর বড্ড জেদ রে, ঠিক বাপের মতো। অদরা ছিঁচড়ল, খবরদার আমার আব্বুকে নিয়ে কথা বলবেন না। রুদ্র মুখ বেঁকিয়ে বলে, এখন কথা বের হয়েছে, কত করে কথা বললাম, তখন তো বললি না, আর এখন বাপের কথা বলেছি আর সুর করে কথা বললি। পোল্টিবাজ মেয়ে কোথাকার। অদরা ধমক দিয়ে বলল, চুপ করুন, আপনি পোল্টিবাজ, আপনার বাবা পোল্টিবাজ। রুদ্র বাঁকা হেসে বলল, আচ্ছা এত বড় কথা? আমি বাড়িতে গিয়ে আব্বুকে বলে দিব আপনি তাকে পোল্টিবাজ বলে বকেছেন। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, যা গিয়ে বল, দেখবি সামনের সপ্তাহে তোকে বিয়ে দিয়ে দিবে। মানে? রুদ্র তো বলতে পারছে না ও কত বড় ঝামেলায় আছে। আরিফ নেওয়াজ যদি জানে তাকেও তার মেয়েকে রুদ্র বকেছে, তাহলে রাগ করে মেয়েকেই অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। ও এখন বলতেও পারছে না যে অদরাকেও বিয়ে করবে। যদি বলে তাহলে আরিফ নেওয়াজ মনে করবে যে রুদ্র ওর বাবা মায়ের ছাপে বিয়ে করবে। রুদ্রকে বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে ফেলতে হবে। ওর আরিফ নেওয়াজকে দেখাতে হবে অদরাকে ভালোবেসেই বিয়ে করবে। রাতের খাবার খাওয়ার সময় আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ আগেই খেয়ে চলে গিয়েছেন। এখন বসেছে বাড়ির ছেলে মেয়েরা। অনিমা তালে রুকাইয়াকে বললেন, ভাবি জীবনকে চিনেন না? রুকাইয়াও সেই তালে তাল মিলিয়ে বললেন, অদরার বড় খালার ছেলে না। কেন, কি হয়েছে? অনিমা হেসে বললেন, আরে ও তো কালকে সকালে এ বাড়িতে আসছে, বলা যায় ও অদরার পাগল। রুকাইয়া বললেন, হ্যাঁ, ছেলেটা এলে অদরাকে চোখে হারায়। অদরা খেতে গিয়ে বিষম খেয়ে উঠল। রুদ্র তাকালো অনিমার দিকে। অনিমা রুদ্রের দিকে এক পলক তাকিয়ে অদরাকে পানি এগিয়ে দিলেন। আদ্র অদরার মাথায় চাপড় মেরে বলল, আস্তে খা। অদরা পানি খেয়ে তার মাকে বলল, আম্মু জীবন ভাই কালকে আসবে? আসতে চাইছিল না, একটু জোর করেই আনছে। আসলে তোর বড় খালার জন্য কিছু জিনিস কিনে রেখেছি, ওগুলোই দেওয়ার জন্য ওকে আসতে বলেছি। কালকে সকালে আসবে, সারাদিন থাকবে, পরের দিন চলে যাবে। রুদ্র একটু রাগী কণ্ঠে বলল, জীবন আসতে চাইছিল না, ওকে জোর করার কি দরকার ছিল মেজো আম্মু? আর তোমার বড় বোনের জিনিসগুলো আমি দিয়ে আসবো নি। আদ্র মনে মনে বলল, কাজ হলো তবে, বাইয়া জেলাস, এখন খেলা জমে যাবে। অনিমা বললেন, আরে রুদ্র তোর কষ্ট করতে হবে না, ও তো আসছেই। রুদ্র তপ্ত শ্বাস ফেলল। অদরা আর চোখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র চটপট খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে অদরাকে উদ্দেশ্য করে বলল, অদরা খাওয়া শেষ করে রুমে আসিস একটু। অদরা বলল, ঠিক আছে আসছি। পাশ থেকে সোহা অদরার বাম হাত ধরে থমথমে কণ্ঠে বলল, আপু তোমার সাথে না একটু কথা আছে, খাওয়া শেষ হলে বলবো। সিরিয়াস কথা? অদরা হেসে বলল, বাব্বা আজকে নিজেকে লাকি মনে হচ্ছে, দুইজনেই কথা বলতে ডাকছে। ঠিক আছে। রাত 9টা। রুদ্র রুমের মধ্যে ফাইসারি করছে।
অদরাকে সে কখন বলেছে এসেছে খাওয়া শেষ করে রুমে আসতে, কিন্তু এখনও আসেনি। ডেকে এসেছে প্রায় আধ ঘন্টা আগে, এখনও কি ওর খাওয়া হয়নি? এদিকে অদরা সোহার রুমে এলো। সোহার কথাগুলো শুনে তারপরে যাবে রুদ্রের ঘরে। সোহা মনমরা হয়ে বিছানায় বসেছিল। অদরা এসে ওর পাশে বসতে বসতে বলল, কি যেন বলতে চেয়েছিলি বল। সোহা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কিছু না। কিছু না মানে? কি বলতে চেয়েছিলি বল। যা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা তেমন কোনো সিরিয়াস না। তখন যে বললি সিরিয়াস কথা, আর এখন কথা ঘুরাচ্ছিস? আপু সত্যিই কোনো কথা ঘুরাচ্ছি না, কোনো সিরিয়াস কথা না আপু। অদরা বাবুক হয়ে গেল। সোহা বলল, ইয়ে মানে এমনি ডেকেছিলাম। একটা কথা বলবো? বল। আজকে তোমার কাছে থাকতে দিবে? ঠিক আছে আয়। অদরা উঠে রুম থেকে বেরিয়ে চলে গেল রুদ্রের রুমের দিকে। ওর রুমের সামনে এসে ডাকলো, ভাইয়া আসবো? আয়। অদরা রুমে ঢুকলো। তোকে কখন বলিসে আসতে, আর তুই এখন এলি? এতক্ষণ লাগে খেতে? না আসলে সোহা ডেকেছিল, তাই ওর সাথে কথা বলতে বলতে দেরি হলো। তোর আমার থেকে সোহার ডাক বড় হলো? অদরা আর চোখে তাকিয়ে বলল, রুদ্র রেগে গিয়ে বলল, আসলেই বড় হলো? যা তাহলে এসেছিস কেন? সোহার কথাই গিয়ে শোন। সোহা নিজের রুমের বাইরে এসে দরজা লাগিয়ে অদরার রুমের দিকে হাঁটা দিল। সামনে এসে দাঁড়ালো আদ্র। সোহা ওকে পাশ কাটিয়ে চলে যাবে, ঠিক তখন আদ্র বলল, কোথায় যাচ্ছিস? আপুর রুমে। কেন? ঘুমাতে। তোর রুমে কি হয়েছে? ওর রুমে যেতে হবে কেন? এমনিই ভালো লাগছিল না। ওই কি হয়েছে বলতো? দুদিন ধরে দেখছি আমার সাথে কথা বলছিস না, ঝগড়া করছিস না, চুপচাপ হয়ে গিয়েছিস। কারণ কি? সোহা আদ্রর মুখের দিকে তাকিয়ে বলল, কি কারণ থাকবে? না, তুই প্রতিদিনের মতো ঝগড়া করছিস না, তাই জিজ্ঞাসা করলাম। ঘুম পাচ্ছে, গেলাম। এই বলে এক সেকেন্ডও দেরি করলো না, সোজা অদরার ঘরে চলে গেল সোহা। তো যে জন্য ডেকেছেন তাড়াতাড়ি বলুন, ঘুম পাচ্ছে আমার। রুদ্র রেগে গিয়ে বলল, এত ঘুম ঘুম করিস কেন? কাটা চামচ দিয়ে চোখ কিন্তু তুলে ফেলবো। কি জন্য ডেকেছেন বলুন। রুদ্র সোফায় গিয়ে আয়েসি ভঙ্গিতে বসল। অতঃপর অদরাকে ডেকে বলল, কাছে আয়। অদরা এগিয়ে গেল। রুদ্র সোফায় গা এলিয়ে দিয়ে বলল, তোকে আর কি কারণে ডাকবো? এই একটা কারণই, মাথা টিপে দে। অদরা কপাল কুঁচকে বলল, কি এই জন্য ডেকেছেন? তো কি জন্য ডাকবো? দেখ, এত কথা ভালো লাগছে না, মাথাটা মেসেজ করে দে। পারবো না, ঘুম পাচ্ছে, এগুলো বলেও লাভ হবে না। ফটাফট হাতের কাজ শুরু কর। অদরা কোনো উপায় না পেয়ে রুদ্রর মাথা আজকেও মেসেজ করে দিল। এর পরপরই রুদ্র বলল, অদরা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোর খালাতো ভাই কেমন রে? অদরা তালে তালে বলে দিল, কেমন আবার? জীবন ভাইয়া ভালোই তো। রুদ্র চোখ খুলে বলল, ভালো? রুদ্র কড়া গলায় বলল, কালকে ওই ছেলে আসবে, ওর আশেপাশে যেন তোকে না দেখি। আশেপাশে যাব না কেন? আমার খালাতো ভাই হয়, তোকে যেতে না করেছি, তুই যাবি না। কেন যাব না? রুদ্র চোখ বন্ধ করে নিল। অদরা জিজ্ঞাসা করলো, কেন যাব না বলুন। কেন আবার? আবার কেমন প্রশ্ন? যেতে না করেছি, যাবি না। অদরা অবলীলায় বলে উঠল, ঠিক আছে, তবে এর একটা কারণ দেখান, তাহলে যাব না। রুদ্র চোখ খুলে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ যদি বলতে যাই তাহলে একটা না অনেকগুলো কারণ বের হবে, তো বলুন। রুদ্র আবার অদরার চোখে চোখ রেখে বলল, তুই কি বুঝিস না কেন যেতে না করছি? অদরা চোখ নামিয়ে নিল, হাত কসলাতে কসলাতে বলল, ঠিক আছে, যাব না। রুদ্র হুট করে বলল, এখন রুমে যা। চলে যাব? রুদ্র হেসে বলল, তাহলে থেকে যা। অদরা চোখ ছোট ছোট করে বলল, আব্বুকে বলে দিব আপনি আমাকে কুপ্রস্তাব দিচ্ছেন। রুদ্র অবাক কণ্ঠে বিড়বিড় করল, তাহলে আর কি? এমনি শ্বশুর আব্বা রিজেক্ট করেই রেখেছে, এই শুনলে উনি আমাকে ডাবল রিজেক্ট করবে। অদরা যেতে যেতে বলল, আজকের মতো কিছু বললাম না, এরপরে বললে আব্বুকে বলে দিব। ওর কথায় রুদ্র হাসলো। চলে গেল অদরা। রুদ্র ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে আবারও সোফায় হেলান দিল। নিজেই বিড়বিড় করে বলল, ভাই কি যে ভুল করেছিলাম বিয়ে করব না বলে, এখন বলতেও পারছি না ওকে বিয়ে করব।
কি করা যায় এখন? এখন মেজো আব্বুর সামনে একটু প্রেমিক পুরুষ হতে হবে, না হলে তার মন জয় করা অনেক কষ্ট হবে। তার যোগ্য জামাই হয়ে দেখাতেই হবে। কালকে থেকেই তার সাথে সাথে থাকতে হবে, তার মেয়ের উপরে কেয়ার দেখাতে হবে। অদরা নিজের রুমে আসবে, ঠিক তখন ওর অপেক্ষায় ছিল আদ্র। কিছু একটা বলতে চায়, ও অদরাকে টেনে নিয়ে নিচে এলো। নিচে তখন কেউ ছিল না। আদ্র অদরাকে সোফায় এনে বসালো। অদরা আশেপাশে তাকিয়ে বলল, ভাইয়া কি হয়েছে বলো তো? তোর সাথে কথা আছে। অদরা এবার নিজেকে নিজে বাহবা দিয়ে বলল, বাহ অদরা, আজ তোর দাম দ্বিগুণ হারে বেড়ে গেল। সবারই আজ তোকে দরকার। আদ্র ওর দিকে তাকিয়ে বলল, এত বাহবা দেওয়া বাদ দিয়ে শোন। অদরা আশেপাশে তাকালো, আস্তে করে আদ্রকে বলল, সোহাকে নিয়ে কথা বলবে তাই না? অদরা হেসে হেসে বলল, ওকে কিছু বলেছ নাকি? কালকে রাতে থেকে দেখছি ওর মনের 12টা বাজিয়ে দিয়েছ। কি হয়েছে এবার বলো তো? আদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আরে ওই রেস্টুরেন্টে গিয়ে একটা বন্ধুর সাথে মেসেজ করছিলাম। তখন ও জিজ্ঞাসা করছিল কার সাথে মেসেজ করছি। আমিও একটু শয়তানি করে বলেছিলাম যে একটা মেয়ের সাথে। এরপর থেকে ওর মুখের দিকে তাকানোই যাচ্ছে না। এখন ওকে আরও একটু জ্বালাতে চাই, আর তাতে তোর হেল্প চাই। অদরা মাথা নাড়িয়ে বলল, আমিও মনে মনে এমনই ভেবেছিলাম। যাক, সেসব কথা, আমি তোমার সাথে আছি। আদ্র কপাল কুঁচকিয়ে মনে মনে বলল, বাহ কি নিয়তি রে। আমি ভাইয়ের পাশে আছি যাতে ভাইয়া তোকে পটাতে পারে, আর তুই আসিস আমার পাশে আমি যাতে সোহাকে নিজের দিকে আনতে পারি। বাহ। কথাগুলো মনে মনে বলে অতরাকে বলল, তাহলে এখন কি করবি? দেখলাম তো তোর ঘরে ঘুমাতে গেল। আজকে আমার সাথেই থাকবে। আচ্ছা শোনো, আমি রুমে যাওয়ার পরে তুমি আমাকে মেসেজ দিবে। তারপর? অদরা বাঁকা হেসে বলল, তারপর আমি সব ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, এখন যা, তাহলে আবার ঘুমিয়ে পড়বে ও। গেলাম তাহলে, গুড নাইট। গুড নাইট। অদরা উঠে চলে গেল। রুমে এসে দেখলো সোহা রিডিং টেবিলে বসে আছেন। দরজাটা লাগিয়ে দিয়ে এগিয়ে এলো অদরা। সোহা উঠে দাঁড়িয়ে বলল, এসেছ? এত দেরি হলো? ওই যে ভাইয়া বলল মাথা ম্যাসাজ করে দিতে। ও, তাহলে চলো শুয়ে পড়ি। তুই শুয়ে পড়, আমি ওয়াশরুম থেকে আসছি। অদরা ওয়াশরুম থেকে এসে রুমের লাইট নিবিয়ে বিছানায় এলো। সোয়ার পাশে শুয়ে ফোনটা বের করলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো আদ্র মেসেজ দিয়েছে আরও 7 মিনিট আগে। বলতে হবে 2 ভাইয়ের মধ্যে 1 ভাইয়েরও ধৈর্য নেই। অদরা সোহাকে শুনিয়েই বলল, দেখ আদ্র ভাইয়া মেসেজ দিচ্ছে মাত্রই, কিন্তু দেখা হলো না। সোহা আগ্রহ নিয়ে অদরাকে ঘেঁষে শুয়ে বলল, কি বলে দেখো? অদরা হেসে লিখল, কি করছো ভাইয়া? শুয়ে পড়লাম। তুই কি করছিস? আমিও শুয়ে পড়লাম, সাথে আবার সোহাও আছে। ও, তাই তো দেখলাম সোহা তোর রুমের দিকে গেল। আচ্ছা ভাইয়া, আমার বান্ধবী রাইমা আছে না? কেন, কি হয়েছে? ও তো তোমার কথা বলছিল, নাম্বারও চেয়েছিল, কিন্তু দেইনি। তুমি যদি বকা দাও তাই। তাহলে কি ওকে তোমার নাম্বারটা দিব? এই পর্যন্ত ওদের দুজনের মেসেজ সোহা পড়লে, এরপরে আর পড়লো না। কান্না পাচ্ছর মুহূর্তে অন্যদিকে ফিরে শুলো। অতরা আবার জিজ্ঞাসা করলো, কিরে সোহা, অন্যদিকে হয়ে গেলি যে? সোহা ভাঙা গলায় বলল, ঘুম পাচ্ছে আপু, তুমি কথা বলো। উফ, ঠিক আছে ঘুমা। এই বলে আদ্রকে মেসেজ দিল, ভাইয়া কাজ হয়ে গিয়েছে। সোহা অন্যদিকে ঘুরে কাঁদছে মনে হয়। ওকে দেখছি আমি, তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও। আসলেই কাজ হয়েছে? আদ্র এর মাঝে রুদ্রের দিকটা বিবেচনা করে দেখলো। সাথে সাথে রুদ্রর নাম্বারটা অদরাকে মেসেজ করলো। অদরা নাম্বারটা দেখে কিছুটা লেখার আগে আদ্র লিখলো, অদরা আমার নতুন নাম্বার, তুই একটু কল দে তো বোন। আচ্ছা দিচ্ছি। আদ্র সাথে সাথে নিজের ফোনটা সুইচ অফ করে দিল। অদরা সেই নাম্বারে কল দিল। রুদ্র তখন ঘুমায়নি, অদরার কথাই ভাবছিল। তখনই ফোন বেজে উঠল। রুদ্র অদরার নাম্বারটা ফোনে উঠিয়ে সেভ করেছিল আমার বউ দিয়ে, তবে একবারও কল দেয়নি। সেই নাম্বার থেকে কল এসেছে দেখে রুদ্র অবাকই হলো। রিসিভ করে ফোন কানে নিল। অদরা আদ্র ভেবে রুদ্রকে বলল, ভাইয়া নিশ্চিন্তে ঘুমাও। রুদ্র বাঁকা হেসে বলল, তুই আয়, তারপর নিশ্চিন্তে ঘুমাবো। অদরা দপ করে উঠে বসলো। ও কি শুনলো এটা? এটা তো আদ্র ভাইয়ের কণ্ঠ না, রুদ্র ভাইয়ের কণ্ঠ এটা, কিন্তু এটা তো আদ্রর নাম্বার। অদরা ভাবতে পারলো না, থতমত খেয়ে বলল, কে? যাকে কল দিয়েছি সেই আমি। আমি আদ্র ভাইয়াকে কল দিয়েছি, দুঃখিত, এটা তো রুদ্র ভাইয়ের নাম্বার। কিন্তু আদ্র ভাই যে বললো এটা আমার নাম্বার, কল দে।
আর এখন এটা আপনার নাম্বার হয়ে গেল? এটা আমার নাম্বারই। ও, তো নিশ্চিন্তে কাকে ঘুমাতে বললি? আপনাকে না, আদ্র ভাইকে। কেন, কি হয়েছে? অদরা সোহার দিকে একবার তাকিয়ে বলল, সকালে বলবো। ঠিক আছে, গুড নাইট। ওকে, গুড নাইট। অদরা কলটা কেটে দিয়ে হাফ ছেড়ে বাঁচলো। অতঃপর ফোনটা রেখে সোয়াকে জড়িয়ে ধরে বলল, কিরে আমার দিকে ঘুর, কি হয়েছে? সোয়া ঠোঁট চেপে কান্না থামিয়ে অদরার দিকে ঘুরে জড়িয়ে ধরল। অদরা সোয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল কণ্ঠে শুধালো, কি হয়েছে আমায় বল। সোয়া বলতে পারল না। ও আদ্রর জন্য কাঁদছে। ও যে আদ্রকে ভালোবাসে সেটাও বলার সাহস পেল না। যদি অদরা কিছু বলে। সোহা শেষে মাথা নাড়িয়ে বলল, কিচ্ছু হয়নি, আম্মুর কথা মনে পড়ছে। অদরা ফুস করে শ্বাস ছেড়ে মনে মনে বলল, আদ্র ভাইয়ের জন্য কাঁদছে আর স্বীকার করতে পারছে না। ভাঙবে, তবুও মচকাবে না। আমিও দেখব তুই কতক্ষণ আমায় না বলে থাকতে পারিস। পরদিন সকালবেলা রুদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে বের হলো। উদ্দেশ্য অদরার বাবাকে অফিসে পৌঁছে দেওয়া। রুদ্রের এখন একটাই কাজ, অদরার বাবার মন জয় করা। আর এছাড়া অদরার মন জয় করতেও ব্যস্ত। নিচে এসে দেখলো আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ অফিসে যাওয়ার জন্য রেডি। রুদ্র ওর বাবাকে বলল, বাবা তোমাদের নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে চলো। রুদ্র আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজকে অফিসে নামিয়ে দিয়ে ঘুরে ফিরে বাড়িতে ফিরল বেলা 10টার দিকে। ড্রয়িং রুমে পা রাখতে না রাখতে দেখলো একটা ছেলেকে ঘিরে সবাই কথা বলছে। রুকাইয়া রুদ্রকে ডেকে বললেন, রুদ্র, অদরার খালাতো ভাই এসেছে। রুদ্র জীবনের সাথে কুশল বিনিময় করলো। আদ্র রুদ্রর কাছে এসে কানে কানে বলল, ভাইয়া, জীবন কিন্তু অদরাকে ভালোবাসে, বুঝতে পারছো বিষয়টা? কি করবে এখন? রুদ্র বিড় করলো, আমি বাঁচি না আমার জ্বালায়, আবার আরেক জ্বালায় এসে হাজির। রুদ্র এক কোণে দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবে ঠিক করলো ও জীবনকে নিয়ে কোথাও ঘুরতে বেরোবে। সারা দিনে আর ওকে নিয়ে বাড়িতেই ফিরবে না, ফিরবে রাতে। তাহলে জীবনের সাথে অদরার দেখাও হবে না, আর ওর কোনো চিন্তাও থাকবে না। যেই বাবা সেই কাজ। ও রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিল। এরপর আদ্র জীবনকে নিয়ে বেরিয়ে গেল। বাড়ির কাউকে ঠিক বুঝতে দিল না ওর উদ্দেশ্য। আসলে অদরার থেকে জীবনকে দূরে রাখাই ওর প্ল্যান। ওরা তিনজন বেরিয়ে যাওয়ার পরে বাড়িটা নীরব হয়ে গেল। অদরা রুম থেকে বেরিয়ে হাঁটা দিল সোহার রুমের দিকে। সোহা শুয়ে মোবাইল স্ক্রল করছিল। মনটাও ভালো নেই, তবুও মন খুলে বলছে না কি হয়েছে। অদরা জেদ ধরে আছে ওর মুখ থেকে আদ্রর কথা শুনবে। অদরা সোহার কাছে এসে বলল, তোকে ভূতে ধরলো নাকি? রুম থেকে বের হচ্ছিস না, কথা বলছিস না, কি হয়েছে বলতো? সোহা উঠে বসে ফোনটা রেখে মলিন হেসে বলল, আপু আমার আবার কি হবে, এমনি শুয়েছিলাম, কিছু বলবে? বলতে এসেছি, স্যার ফোন দিয়ে বলল কালকে সকাল থেকে কোচিং করাবে। ও, রুদ্র ভাইয়ের কাছে তাহলে পড়বে না? কোচিংয়ের পাশাপাশি কিছু না বুঝতে পারলে রুদ্র ভাইয়ের কাছে যাব। ও আচ্ছা, বুঝতে পেরেছি আপু। অদরা সোহার রুম থেকে পুনরায় নিজের রুমে ফিরে ফোন নিয়ে বসলো। সকালে একটা শাড়ি দেখেছিল, সেটা অর্ডার করতে একটা পেজে নক করলো। শাড়ির ডিটেলস আর দাম শুনে অর্ডারটা করে ফেললো। ঠিকানা আর ফোন নাম্বার দিল। অদরা নিজের ফোন নাম্বার না দিয়ে ওর বাবার ফোন নাম্বারটা দিয়ে রাখলো। রুদ্রকে ফিরতে সন্ধ্যা হলে তিনজনে বেশ টায়ার্ড। যে যার মতো করে রুমে ফিরে ফ্রেশ হয়ে নিচে এলো। রুকাইয়া আর অনিমা খাবার বেড়ে দিলেন। ওরা খাবার খেয়ে সোফায় এসে বসলো। অদরা রুদ্রর কথা মতো জীবনের সামনে আসেনি, রুমে রয়েছে। জীবন ভেবেছিল রুদ্র হয়তো অন্যরকম হবে, কিন্তু ওর সাথে মিশে কথা বলতে বলতে ফ্রেন্ডের মতোই হয়ে গিয়েছে। আর আদ্রর সাথে তো ওর মাঝে মাঝে কথা হয়। জীবন কথা বলতে বলতে অনিমাকে জিজ্ঞাসা করলো, খালামণি অদরা কই গো? রুমে পড়ছে মনে হয়। ও, সারাদিনে তো ওকে দেখতেই পেলাম না, আর কথাও হলো না। কথাটা শেষ হতেই রুদ্র উঠে দাঁড়ালো। আদ্র বলল, ভাইয়া চলে যাচ্ছ? তোরা কথা বল। রুদ্র সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। অদরা রুমের সামনে এসে ডাকলো, অদরা রুমে আছিস? অদরা দরজার সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ ভাইয়া বলুন। পড়বি না আজকে? এখন? তাহলে কখন? শহর থেকে শুনলাম কালকে সকালে তুই কোচিং নিয়ে যাবি, তাহলে রাতেই তো তোদের পড়তে হবে। অদরা মুখটা গুটিয়ে নিয়ে বলল, আজ নাই পড়লাম ভাইয়া। পড়তেই হবে ভাইয়া, প্লিজ। প্লিজ বলেও লাভ হবে না। সোহাকে নিয়ে 5 মিনিট আমার রুমে আয়। ভাইয়া যা, পড়তে হবে না, শুধু বই নিয়ে আয়, বসে থাকবি। ঠিক আছে, আসছি সোহাকে নিয়ে। রুম থেকে যেতে যেতে বিড়বিড় করে বলল, না পড়লেই বসে থাকলেই হবে।
তোকে জীবনের সাথে কথা বলতে দিব না মানে দিবই না। রুদ্র রুমে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে এলো। আজকে যে করেই হোক অদরাকে নিজের কাছে বসাবেই। সোহাকে আজকে পাশে বসতে দিবে না। অদরা সোহাকে নিয়ে এলো। দুজনেই শুধু হাতে নিয়ে এসেছে আইসিটি বই। রুদ্র ইচ্ছে করে নিজের পাশের চেয়ারটায় মেলে আয়েসি ভঙ্গিতে বসেছিল। সোহা নিজের মতো করে বসে পড়ল। অদরা রুদ্রের দিকে তাকিয়ে বলল, পা সরান, বসবো। রুদ্র পা সরিয়ে না বোঝার ভান করে বলল, ও খেয়াল ছিল না, বস বস। অদরা ঘুমট বেঁধে বসলো। ও কি আর বুঝতে পারেনি ইচ্ছে করে ফাঁটা রেখেছিল? সবই বুঝতে পেরেছে। রুদ্র অদরার থেকে এবার সোহার দিকে তাকালো। সোহাকে এই দুদিনে বেশ চুপচাপ দেখতে ওরও ভালো লাগছে না। কি হলো হুট করে ওরও অজানা। অদরা সোহা বই বের করে কিছু কিছু টপিক বের করে পড়তে শুরু করলো। যেটাই বুঝতে সমস্যা রুদ্রকে বলল। রুদ্রও বুঝিয়ে দিল। পড়ার মাঝে অদরা রুদ্রকে বলল, ভাইয়া আপনার ব্যালকনিটা না কেমন ফাঁকা ফাঁকা লাগে। রুদ্র ব্রু কুচকে নিয়ে বলল, এ আবার কেমন কথা? ফাঁকা ফাঁকাই লাগে তো। কি আনলে ভরা ভরা লাগবে তোর কাছে শুনি এবার। এখানে তো ফুলের গাছ আছে কিন্তু আরও থাকলে ভরা ভরা লাগবে। আর আপনার এই বুক সেলফ তো কত সুন্দর, আশেপাশে ফুল গাছ লাগালে আরও সুন্দর লাগবে। রুদ্র বুঝিয়ে বলল, বেশি বেশি ফুল গাছ না হয় লাগালাম তো ফুলের গাছের যত্ন কে নেবে? অদরা অবলীলায় বলল, আমি এসে দেখে যাব। দেখে যাবি কয়দিন? একদিন 2 দিন, এরপর বিরক্ত হয়ে আর আসবিই না। পরে আবার আমার এত সুন্দর ব্যালকনিটা জঙ্গল হয়ে যাবে, যা আমি কোনো মূল্যেই হতে দিব না। তাহলে আনবেন না ফুলের গাছ? না, আনবো না। অদরা গাল ফুলিয়ে বসে রইল। রুদ্র নিরেট কণ্ঠে বলল, তোর ফুল গাছ পছন্দ? উত্তরে অদরা বলল, জানি না। রুদ্র কপাল কুঁচকে বলল, তোর ফুল পছন্দ নয়? কি ফুল পছন্দ? কি ফুল পছন্দ বললে কি এনে দিবেন? বলেই দেখ না। অদরা রুদ্র চোখের দিকে তাকালো। রুদ্র ইশারা করে বোঝালো কি পছন্দ। অদরা গভীর শ্বাস ছেড়ে বলল, বেলি ফুল আমার সবচেয়ে পছন্দের ফুল। আজ রাত 10টা বেজে 27 মিনিট। অদরা শুয়ে পড়েছে, প্রায় ঘুমিয়েও গিয়েছে। ঠিক তখন সোহার ডাকে ওর কাঁচা ঘুমটা ভেঙে গেল। সোহা আজকে ওর সাথে ঘুমাবে বলে এসেছে। অদরা শোয়া থেকে উঠে বসলো। মিনিট 2 নিরেট বেঁধে বসে থেকে বিছানায় থেকে নামলো। ওর আবার একটা সমস্যা আছে বলতে আচমকা যখন কেউ ওকে ঘুমের মাঝে ডাকে তাহলে ও কাঁচা ঘুম থেকে উঠে 2-3 মিনিটের মতো সময় নিয়ে মাটিতে পা রাখতে ছোটবেলা থেকেই ওর একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। এই মুহূর্তে সোহার ডাক দরজা খুলল। আদ্র এদিকে আসছিল, কথা বলতো। অদরাই ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে, কোনো সিরিয়াস কথা শেয়ার করা ছাড়া থাকতেই পারে না ও। অদরার রুমে এসে দেখলো সোহা ওই রুমে ঢুকছে। আদ্র এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে বলল, ঘুমাসনি তোরা? সোহা আদ্রের দিকে একবার তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অদরা সেদিকে তাকিয়ে আদ্রকে ইশারা করলো বাহিরে যেতে। আদ্র চলে গেল। এরপর অদরা নিজেই পেছন পেছন চলে গেল। এই অদরা, সোহার কি হয়েছে রে? শয়তানটাই কথা বলছে না, ঝগড়া করছে না, কেমন একটা আলাদা আলাদা হয়ে থাকছে। বলছি ডোজটা কি বেশি দিয়ে ফেলেছিস নাকি? না। তারপর আর কিচ্ছু বলিনি ওকে। আর না ও কোনো কিছু জিজ্ঞাসা করেছে। তবে ও তোমার জন্য মনে মনে খুব কষ্ট পাচ্ছে। পাক, ও যেমন বলবে না তেমন আমিও বলবো না। আর থাকতে 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 ভাবে এমনই সম্পর্কটা না আগানোই ভালো। কেন ভাইয়া? আরে গাধা, বুঝিস না? ভাইয়া বিয়ে করেনি। ভাইয়া বিয়ে করুক, তার কয়টা বাচ্চা কাচ্চা হোক, এরপরে সোহার কথা বলবো, তারপর ওকে বিয়ে করব। এই শুনে অদরা অবাক কণ্ঠে বলল, তোমার চিন্তা ভাবনা খুব ভালো। এগিয়ে যাও। এগিয়ে যাব, কিন্তু পেছনে থেকে তোকে ধাক্কা দিতে হবে। অদরা শয়তানি হাসি করে বলল, সেই উপরে গিয়ে দাঁড়াও, আমি পেছনের থেকে ধাক্কা দিই। আরে ভাই, মজা না, সিরিয়াস হবেন। কি করতে হবে বলো? সোহাকে একটু হাসি খুশি থাকতে বলবি, তাহলেই হবে। এর বিনিময়ে আমি কি পাবো? কি চাস তুই? আপাতত কিছু চাই না, সবই আছে, সময় মতো চেয়ে নিব। আদরা হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে, তাহলে ডিল ডান। অদরা হাতে হাত মিলিয়ে বলল, ওকে ডান। তাহলে এখন যা, কাজে লেগে পড়। কি করবি বেবি? রুমে যা। আমি রুমে গেলাম। আচ্ছা, যাও। আদ্র চলে গেল। অদরা রেলিংয়ে 2 হাত বড় করে নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি করলে সোহাকে স্বাভাবিক করবে। এদিকে রুদ্র
আদ্র রুদ্র রুমে এসে ঢুকলো। রুদ্র শুয়ে পড়লো, তার আগে ইফতির সাথে কথা বলছিল। আদ্রকে দেখে ফোন কেটে বসা থেকে উঠে দাঁড়ালো। আদ্র বলল, ভাইয়া সরি, নক করে ঢুকলাম না। সমস্যা নেই, কিছু বলবি? অদরা। রুদ্র কপালে বাজ পেল। অদরা কি হয়েছে অদরার? আদ্র নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ভাইয়া অদরা রুমের বাহিরে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলাম এখানে কেন? তেমন কিছু বলল না, তবে তোমার কথা একবার জিজ্ঞাসা করলো, তাই ভাবলাম হয়তো তোমাকে কিছু বলবে, তার জন্য তোমার কাছে এলাম। রুদ্র একটুখানি খুশি হলো। যাই হোক, অদরা একটু আগ্রহ দেখিয়েছে কথা বলতে, আর কি চাই। আদ্র চলে গেল। তখনও অদরা সেখানেই দাঁড়িয়েছিল। অদরাকে কিছু না বলে নিজের ঘরে চলে গেল। এদিকে রুদ্র খুশি মনে রুম থেকে বের হলো। অদরাকে সামনে দেখতে পেয়ে এগিয়ে এসে পেছন থেকে ডাক দিল, অদরা, কিরে ঘুমাসনি? অদরা আচমকিক রুদ্র ডাক পেয়ে একটুখানি ছিটকে পেছন ফিরল। রুদ্রকে দেখে বলল, হ্যাঁ ঘুমাবো। রুদ্র দুহাত পেছনে নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, কিছু বলবি? অদরা মাথা নাড়িয়ে বলল, হুম। রুদ্র আবারও বলল, কিছু বলতে চাইলে বলতে পারিস। কিছু বলার নেই ভাইয়া। রুদ্র ফট করে বলল, তাহলে ডাকলি কেন? দাঁড়া, তোর বাবার কাছে গিয়ে বলছি। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।